হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এইচএসসি বর্জ্য ও নিষ্কাশন এই চ্যাপ্টারের অনেক অংশই সংক্ষেপে সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করব। সো চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথমত, কম্প্যাক্টভাবে পড়লে সেই পড়াটা তোমার দীর্ঘদিন মনে থাকবে। সো 1500 এই ওয়ার্ডটা দিয়ে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে 6টি জায়গায় কথা বলা আছে। সেটা হচ্ছে আমরা প্রতিদিন মূত্র অর্থাৎ প্রতিদিন যে বর্জ্য নিষ্কাশনের মধ্যে মূত্র করে থাকে সেটা হচ্ছে প্রতিদিন 1500 ml, যেটা হচ্ছে 1.5 লিটার, এবং গাজে আজমলে সেটাকে 0.6 বা 0.5 থেকে 2.5 লিটার লিখেছে। এটা আবার হয় 600 থেকে 2500 মিলিলিটার। আমরা থুতু করি 1200 থেকে 1500 ml পার ডে। মাথা বা মস্তিষ্কের ওজন মস্তিষ্কের আয়তন 1500 সিসি বা সিসি, এটা হচ্ছে আয়তনের একক। যকৃতে রক্ত জমা রাখে 1500 সিসি, এবং আরেকটা আছে রেসিডিউয়াল ভলিউম, সেটা হচ্ছে 1500 ml। এবং শুক্রাণু, আমাদের শুক্রাশয় প্রতি সেকেন্ডে 1500 শুক্রাণু তৈরি করে থাকে। সো এইভাবে কম্প্যাক্টভাবে যদি তোমরা মনে রাখতে পারো, দেখবে সেটা অনেক দীর্ঘ দিন মনে রাখতে পারবা। এরপর ইউরেটিক কি? ইউরিক, এই অধ্যায়ে আমরা ইউরিন বা ইউরিক এগুলো রিলেটেড। ইউরো মানে বসবো মূত্র, ডাই মানে 2, তার মানে দ্বিগুণ মূত্র করছো, মানে তুমি মূত্র বেশি করছো। যে সকল দ্রব্য মূত্রের প্রবাহ বা বাড়িয়ে দেয় সেগুলোকে বলা হয় ডাইউরিক, যেমন পানি, শরবত, ফলের জুস, ডাবের পানি। এবং আরেকটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটাকে এডিএইচ বলা হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা হচ্ছে মূত্রের বিপরীতে কাজ করে। এবার মূত্রের পরিমাণ কম বেশির উপর স্বাভাবিক মূত্র আমরা আগেই বললাম 0.5 থেকে 2.5 লিটার। যদি 2.5 লিটারের বেশি তুমি প্রতিদিন মতো, তাহলে সেটা হবে পলিউরিয়া। এবং যদি তুমি 400 মিলিলিটার পার ডে একটু কম মতো করো, তাহলে ওইটা হবে অলিগোরিয়া। এবং 100 মিলিলিটার কম মতো করলে, অর্থাৎ মতো পরিমাণ একদম কম বা না করলে, সেটাকে বলা হয় অ্যানিউরিয়া। না, অ্যানিউরিয়া মানে না, পলি মানে অনেক, সেটা তো জানো। আর অলিগোরিয়া মানে 400 মিলিলিটারের কম মতো করলে। 400 মিলিলিটারের কিন্তু কম, তাহলে অপশানে যদি 400 থাকে অ্যান্সার হবে না, 400 মিলিলিটার কম যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। ওকে, এরপরে মূত্রের বৈশিষ্ট্য, যেটা সিকিউ এর ক্ষতে আসতে পারে। মূত্রের পরিমাণ তো আগেই বললাম 0.5 থেকে 2.5 লিটার। রং ইউরোক্রম, যেটাকে খড় বা হালকা হলুদ রঙের মতো বা বর্ণ। এবং গন্ধ ইউরিনয়েড, যেটা হচ্ছে 668 ও পেইস 6.5, যেটা মৃদু অম্লীয়। এবং আপেক্ষিক গুরুত্ব মুখস্থ রাখতে হবে 1.008 থেকে 1.030। মূত্রের রাসায়নিক উপাদান NH4, এই NH4-এ 4 আসে, এজন্য এটা 0.04। এগুলো মনে রাখার সঠিক শিখতে চাইলে কমেন্টে জানাও, সো ওটা নিয়ে একটা ভিডিও বানাতে পারি। সো একটা চার্ট আছে, ঠিক আছে? এই চার্ট থেকে প্রতি বছর মেডিকেল, ডেন্টাল, এমনকি একাডেমিকেও এমসিকিউ এসে থাকে। সেহেতু এই অনুযায়ী আমি এখানে একটা শর্ট ট্রিক্স লিখেছি, এটা হচ্ছে অ্যামোনিয়ামের শতকরা পরিমাণ কত। মনে রাখবা যে পয়েন্টের পরে 2টা ঘর, এবং অ্যামোনিয়াম হচ্ছে 4 NH4, যেহেতু অ্যামোনিয়ার সংকেত, তাহলে 0.04। সো মূত্রের অস্বাভাবিক উপাদান, এই টপিক্সটা বইয়ের থেকে পড়ে নিবা। এবার বিপাকের যদি বেসিকটা বলি, বিপাক মানে হচ্ছে মেটাবলিজম আর প্রক্রিয়াকে আমরা শেষে সিস বা শান্ট থাকে। কোষের সংঘটিত বিক্রিয়া, একটা হচ্ছে উপচিতি, একটা হচ্ছে অপচিতি। হ্যাঁ, উপচিতি মানে উৎপাদন, রস্যু মানে উৎপাদন, অপচিতি মানে ভাঙন। উপচিতি যেরকম শারীরিক সংশ্লেষণ, আর অপচিতি যেখানে ভাঙা হয় সেটা হচ্ছে শোষণ, যেরকম প্রোটিন বা আমিষ। অপচিতি ভাঙা, অপচিতিমূলক বিপাকে অ্যামিনো অ্যাসিড আবার ডিঅ্যামিনেশনের মাধ্যমে তৈরি করে NH2
এবং কিটো অ্যাসিড মানে শক্তি তৈরি করে, NH2 সাথে H+ যুক্ত হয়ে তৈরি করে NH3 অ্যামোনিয়া। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একদম বেসিক, রেশন ও রেশন পদার্থ। রেশন হচ্ছে একটা প্রক্রিয়া যেটা হচ্ছে নির্গত হয় নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। সো আমিষ আর রেচন পদার্থ কি, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ হচ্ছে রেচন পদার্থ। এগুলো আবার তুমি বুঝবা কীভাবে, সেটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের অপচিতিমূলক বিপাকের ফলে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে রেচন পদার্থ, যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। রেচন পদার্থ আগেই বললাম নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কোনগুলো, যেগুলো হচ্ছে ত্যাগ নাম উদাহরণ রেখেছি, যেগুলো হচ্ছে অ্যামোনিয়া, সেগুলো হচ্ছে অ্যামিনোটেলিক পানি, মাছ, হাইডা, কেঁচো। মনে রাখবে যেগুলো পুকুরে বাস করে, পুকুরে মাছ, পুকুরে হাইডা, পুকুরে কেঁচো বাস করে, হ্যাঁ মনে রাখবো। আর ইউরিয়া হচ্ছে ইউরিওটেলিক মানুষ আর সামুদ্রিক পানি। দেখো আমি লাল কালি দিয়ে রেখেছি, হ্যাঁ এগুলো কিন্তু কতে আসতে পারে। আর হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিকোটেলিক, এগুলো হচ্ছে পাটি, সাপ, যেরকম পাখি, টিকটিকি, সাপ, পতঙ্গ। প্রধান রেচন অঙ্গ মানুষের বৃক্ক, যেটার মাধ্যমে 80% কিন্তু আমরা কী করে থাকি, বর্জ্য পদার্থ নিষ্কাশন করে থাকি বা রেচন পদার্থ নিষ্কাশন করে থাকি। অন্যান্য বর্জ্য পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড আমরা ফুসফুসের মাধ্যমে বের করি, ঘাম ত্বকের মাধ্যমে, ক্যালসিয়াম বা ফেরাস মানে ক্যাফে যুক্ত লবণ যেটাকে মল আমরা অথবা পৌষ্টিক নালীতে বের করি, এবং পিত্তরঞ্জক বিলিরুবিন বা বিলিভার্ডিন যেটা আমরা যকৃতের মাধ্যমে ত্যাগ করে থাকি। এখন আমরা রেচন তন্ত্র পড়ব। আমাদের রেচন তন্ত্র মূলত হচ্ছে বৃক্ক। বৃক্ক কয়টা থাকে? দুইটা, একটা ডান বৃক্ক আর একটা বাম বৃক্ক। ডান বৃক্ক একটু নিচের দিকে নামানো এবং ছোট আকারে, কারণ হচ্ছে এর উপরে রয়েছে যকৃৎ, যেটা সিকিউর ক্ষতি কিন্তু আসতে পারে। তো আমাদের ডান বৃক্ক একটু নিচু আর বাম বৃক্ক একটু উঁচু, ঠিক আছে, যেটাকে আমরা কিডনি বা রেনাল বলে থাকি। সো এই অধ্যায়ে অনেক কিছু রেনাল সম্পর্কিত, কেন রেনাল ইংরেজিতে কিডনির, হ্যাঁ যেরকম এই যে এর উপরের অংশ হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রেনাল, যেটা হচ্ছে রেচনতন্ত্রের অংশ নয়, এমসিকিউর জন্য। রেচন নালীকে বলা হয় ইউরেটার, ঠিক আছে, যেটা হচ্ছে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য। আর 25 সেন্টিমিটার দৈর্ঘ্য আমাদের বই আর কী কী আছে? ডিউওডেনাম, অন্ননালী, পাকস্থলী, এগুলো কি 25 সেন্টিমিটার। মূত্রথলি ধারণ ক্ষমতা 700 থেকে 750 ml। ত্যাগের ইচ্ছা জাগে কখন? যখন 280 থেকে 320 মিলিমিটার মূত্র আমাদের মূত্রথলিতে জমা হয়, এবং মূত্রনালীকে বলা হয় ইউরেথ্রা। পুরুষের ক্ষেত্রে সেটির দৈর্ঘ্য হয়ে থাকে 18 থেকে 22 সেন্টিমিটার, যেটাকে একই সাথে রেচন ও জনন নালী বলা হয়ে থাকে। বাট মেয়েদের ক্ষেত্রে আলাদা একটি জনন ছিদ্র বা জনন নালী থাকে, এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সেটা অনেকটাই ছোট হয়ে থাকে, সেটা হচ্ছে 3.5 থেকে 4 সেন্টিমিটার হয়ে থাকে মূত্র নালী। এবং এখানে আমি আরেকটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে ডান বৃক্ক ও বাম শুক্রাশয় নিচে থাকে। দেখো ওই সময় বললাম ডান বৃক্ক কিছুটা নিচে, বাট শুক্রাশয়ের ক্ষেত্রে বাম শুক্রাশয় কিছুটা নিচে থাকে, ছেলেরা সেটা বুঝতে পারবে। এবং এই যে বৃক্কটা এটা হচ্ছে টি থোরাসিক 12 থেকে লাম্বার 3 কোষরেখা পর্যন্ত বিস্তৃত। এবং এখানে আমি ইউটিআই, এটা একটা ডিজিজ যেটা মেয়েদের হয়ে থাকে মূত্রনালী জনিত রোগ, সেটা হচ্ছে ইকোলাই, এই ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়ে থাকে। এবার আমি এমন একটি অংশ চলে এসেছি, সেটা সিকিউর গ এবং ঘতে এসে থাকে বৃক্কের বাহ্যিক গঠন বর্ণনার ক্ষেত্রে মনে রাখবা। প্রথমে লিখবা 3, 6, 12, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। 3 মানে পুরুত্ব, 6 মানে প্রস্থ, 12 মানে দৈর্ঘ্য। তারপর এখানে 6-এর আগে 5 দেবা আর 5 দুগুণ 10 দেবা, তাহলে পুরুত্ব 3, প্রস্থ 5 থেকে 6, দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, হ্যাঁ। এবং এখানে লিখবা 3, 5, 7, এরপরে এই পাশে একটা 1, এই পাশে একটা 1, এই পাশে একটা 1, এবং পরে 0 0 দিয়ে দিবা। 130 থেকে 150 গ্রাম হয়ে থাকে মেয়েদের, এত গ্রাম হয়ে থাকে বৃক্কের ওজন। আর 150 থেকে 170 গ্রাম হয়ে থাকে ছেলেদের বৃক্কের ওজন। এবং বৃক্ক দেখতে পাঁচের মতো বা সিমের বিচির মতো, বাংলা পাঁচের মতো সিমের বিচির মতো। এবং বৃক্ক হচ্ছে নিরেট, বাইরের অংশ উত্তল, ভেতরের অংশ অবতল। এবং টিউপেনিক পদ্মার ক্ষেত্রে সেটা উল্টা,
কানের টিউফেনিক পর্দার ক্ষেত্রে বাইরে অবতল ভিতরে উত্তল, এটার জন্য এটা লিখে রেখেছি। হাইলাস বা হাইলাম হচ্ছে দরজার মতো কাজ করবে, যেখানে প্রবেশ করবে রেনাল ধমনী এবং রেনাল স্নায়ু, নির্গত হবে মানে বের হবে রেনাল শিরা এবং ইউরেটর। এবং এই অংশটা হচ্ছে ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা, আলিম স্যারের বইয়ের তথ্য এটা। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ক্যাপসুল, বাট যকৃতের ক্ষেত্রে এটাকে বলা হয় গ্লিনসন ক্যাপসুল। এবার বৃক্কের অন্তঃগঠন, এই চিত্র তোমরা বই থেকেও সুন্দর করে আঁকতে পারবা। আমার চিত্র এখনও আমি জানি ভালো হয়নি, তারপরে আমি দেখাই দিচ্ছি। বৃক্কের অন্তঃগঠনে তোমরা পাবা সিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট 3 স্টার টপিকস। 3টা অঞ্চল থাকে, একটা কর্টেক্স, মেডুলা, পেলভিস। কীভাবে মনে রাখবা? এই যে পেলভিস ভ মানে ভিতরের অংশ, মেডুলার ম মানে মাঝের অংশ, আর কর্টেক্স মানে বাইরের, এক্স আছে শেষে মানে এক্সিট বাইরের অংশ। সো ল মানে লাল, মেডুলার লাল, আর পেলভিসের স মানে সাদাটে। এবং মেডুলায় 8 থেকে 18টি পিরামিড থাকে, কর্টেক্স গাঢ়। এই চিত্রটা আঁকাবা। চিত্রটা একটু আমি বর্ণনা আস্তে আস্তে দেখাই। এই যে ক অংশ কর্টেক্স, গ অংশ পেলভিস, খ অংশ মেডুলায় 8 থেকে 18টি পিরামিড থাকে, যেটা আমি আগেই বললাম। এরপর আস্তে আস্তে দেখাই, একটু দাঁড়াও। এই যে এখান থেকে এটা হচ্ছে প্যাপিলা, এখানে 10 থেকে 25টি ছিদ্র থাকে, ঠিক আছে। আর এই যে এই উপরটা বেস, এই বেসটা কর্টেক্সেই থাকে, ঠিক আছে। এটা হচ্ছে রেনাল বা বার্টানির কলাম বলা হয়, এটাও কর্টেক্সে থাকে। কোনটা এটা? এই যে মাঝখানের অংশটা, এই যে স্টার দো অংশগুলো, হ্যাঁ। এবার হচ্ছে মাইনর ক্যালিক্স 8 থেকে 14 থাকে। মেডুলা কয়টা থাকে? 8 থেকে 18, বাট মাইনর ক্যালিক্স সেটা হচ্ছে এইগুলো, এই যে যেগুলো শাখা বাড়িয়েছে এগুলো মাইনর ক্যালিক্স। আর এই মাইনর ক্যালিক্স মিলে হয় মেজর ক্যালিক্স, এই যে রাইট চিহ্ন দেওয়া, এগুলো হচ্ছে মেজর ক্যালিক্স, এগুলো হচ্ছে 2 থেকে 3টা থাকে। তারপর পেলভিস, ইউরেটর, মূত্রথলি, মূত্রনালী। তারপর তুমি যেখানে মুতু করবা মানে রেচন করবা, হ্যাঁ, এটা হচ্ছে বৃক্কের লম্বচ্ছেদ। এইভাবে চিহ্নিত করবা এবং ব্যাখ্যা এই পেজে এবং এই পেজে যা দিয়েছি তা দিলে সিকিউর গতে 3 পাওয়ার মতো হয়ে যাবে। এরপর বৃক্কের কাজ, যারা সিকিউতে এসে থাকে আগেই জানো, রক্ত পরিশোধন করে, পানির সমতা বা অসমো রেগুলেশনের কাজ করে। পানির সমতার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিস্রবণ নিয়ন্ত্রণ করে, অন্যান্য পদার্থ অপসারণ করে। আর এই অন্যান্য পদার্থ অপসারণ করলে বিভিন্ন জৈব লবণও থাকতে পারে, সেই লবণকেও সমতা করে। আর লবণের সমতা মানে অম্লীয় বা ক্ষারেরও সমতা করে। আর অম্ল ক্ষার মানে পিএইচ হিসাবে পিএইচ নিয়ন্ত্রণ করে, রক্তের উপাদানকে নির্দিষ্ট করে, রক্তের উপাদান মানে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আর রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি হোমিওস্ট্যাটিসও করে। তারপরে এনজাইম ক্ষরণ, এই জায়গা থেকে আমি দেখো কালারিং করে রেখেছি। এনজাইম হচ্ছে রেনিন, যেটা বৃক্কে থাকে, আর আরেকটা রেনিন যেখানে ডবল এন, সেটা হচ্ছে গরুসাগরের পাকস্থলীতে থাকে। আর হরমোন তৈরির কাজ করে থাকে এরিথ্রোপয়েটিন, যেটা আরবিসি তৈরি করে, অ্যানজিওটেনসিন আর প্রোস্টোগ্লাইডিন, এগুলো হরমোন তৈরির নাম লেখা আছে। এবার গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ তৈরি, বৃক্কে 20% গ্লুকোজ থাকে। এবার হচ্ছে পূর্ণ শোষণ এবং মজবুত হাড় ও দাঁত গঠন, বৃক্কের কাজ। এরপরে বৃক্কের সূক্ষ্ম গঠন, যেটা হচ্ছে নেফ্রন, এটা খুবই ইম্পর্টেন্ট। চিত্রটা আঁকাতে হবে, চিত্র এখন অত্যন্ত সহজ। 2টা অংশ, রেনাল কর্পাসল বা মালফিজিয়ান বডি, আর একটা হচ্ছে রেনাল টিবিউল বা রেনাল নালিকা। রেনাল কর্পাসলে হচ্ছে কি আছে? গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল। এই যে এটাকে বলা হয় স্পেসটা, এটা হচ্ছে ক্যাপসুলার স্পেস। এরপরে এখান থেকে যে মোটা সেটা হচ্ছে আফারেন্ট ধমনিকা, আর যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ইফারেন্ট ধমনিকা, ঠিক আছে। এরপর এই বোম্যান্স ক্যাপসুলে সেখানে বাইরে প্যারাইটাল, সেই প্যারাইটাল এবং ভিতরে ভিসেরালদের পোডোসাইট, এবং প্যারাটাইলে আছে হচ্ছে আইসাকার এপিথেলিয়াল কোষ। এবং এটা হচ্ছে সংগ্রাহী নালিকা, যেটা কিন্তু তোমার নেফ্রনের অংশ নয়। এই উপরের অংশ যেটা হচ্ছে কর্টেক্সে, নিচের অংশ মেডুলায় থাকে। এই যে প্রান্তীয় নালিকা সেটা হচ্ছে দূরবর্তী বা প্রান্তীয় প্রাচীর নালিকা, ডিসিটি।
এটা হচ্ছে নিকটবর্তী প্রাচীনলিকা এবং এটা হেনরি রূপ ইউ আকৃতির, এবং এই যে এর আশেপাশে যে কোষের মাধ্যমে রক্ত প্রবাহিত হয় সেটা হচ্ছে পেরিটিউবিয়াল ক্যাপিলারি আবরণ থাকে। হ্যাঁ, সো রেনাল টিউবুলের 3টে অংশ, প্রান্তীয় প্রাচীনলিকা, নিকটবর্তী প্রাচীনলিকা, হেনরির লুপ, এটাও বললাম। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ চিত্র, সেটা হচ্ছে এইভাবে চিত্র দিতে পারে, সেটা হচ্ছে বৃক্কের একটা মেডুলায়, বৃক্কের যে এখানে পড়াইছিলাম না মেডুলা, এই মেডুলায় কীভাবে এই নেফ্রনটার চিত্র থাকবে সেটা হচ্ছে এইটুক নেফ্রন কীভাবে রয়েছে দেখতেই পারছো, মানে এই অংশটুকু কর্টেক্সে, উপরের অংশটুকু কর্টেক্সে, এইটুকু মেডুলায়, এই যেখানে যেটা দেখিয়েছিলাম কর্টেক্সে মেডুলায়। হ্যাঁ, আশা রাখি সেটাকে আমি এটাই এখানে ছোট করে আঁকিয়ে বোঝানোর চেষ্টা করেছি। লাস্ট পেজ, লাস্ট 5 মিনিট লাগবে আর, বা 3 থেকে 4 মিনিট। এর দৈর্ঘ্য, একটা নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হয়, আর একটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তাহলে 10 থেকে 12 লক্ষ ইন্টু 3 সেন্টিমিটার করলে পাবো 12 ধরে যদি 36 লক্ষ সেন্টিমিটার, মানে হচ্ছে 36 কিলোমিটার, মানে 22.5 মাইল, আর 2 বৃক্কে সেটা হবে 72 কিলোমিটার এবং 45 মাইল। সো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শেষ করব, এই যেগুলো হচ্ছে সংগ্রাহী নালী, কয়েকটি সংগ্রাহী নালী মিলে হয় ডাক্ট অফ বেলিনি। আর এই যে হাইলাম বা হাইলাস, বহুবচন হাইলাস, একবচন হাইলাম, যেটা একটা দরজার মতো কাজ করে, এবং লুপ অফ হেনলি যদি উপরের দিকে যায় তাহলে আরোহণ বা অ্যাসেন্ডিং বাহু, এবং অবরোহণ বা নিচের দিকে আসলে সেটা হচ্ছে ডিসেন্ডিং বাহু। এটাকে আরেকবার বুঝিয়ে দিই। ধরো তোমার এই যে হেনরির রূপটা যখন নিচে নামছে তখন হচ্ছে অবরোহণ, যেটাকে বলে থাকি ডিসেন্ডিং। যখন তোমার উপরে উঠবে উপরে তখন অ্যাসেন্ডিং বা আরোহণ বাহু। সো ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবা না। আর যদি কোনো ক্লাসের প্রয়োজন থাকে বা শর্ট টিক্সের জানার প্রয়োজন থাকে জীববিজ্ঞানে জানাবা, এবং কোন বিষয়ের উপর ক্লাস চাও সেটাও জানাতে পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। সো সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবা, এবং আরও যদি পড়া বা যে কোনো অধ্যায় যে কোনো টপিক সম্পর্কে ভিডিও চাও কমেন্টে জানাবা। আমি যথেষ্ট বা যথাযথ চেষ্টা করব তোমাদের সাপোর্টের উপর আমি এই কাজটা চালিয়ে যাওয়ার। যদি তোমাদের পছন্দ হয় আমি তাহলে আরও ভিডিও দেব, আরও ক্লাস দেব। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিতে পারো এবং কমেন্টে তোমার মতামত জানাতে পারো। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।